নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, খুড়া মহাশয়। খুড়া মহাশয়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, খুড়া মহাশয়। লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। শরতের সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। বড় ঘরের বারান্দায় মাদুর পেতে বসে গগন চক্রবর্তী তামাক খাচ্ছিলেন। ঘরের মধ্যে তার বৃদ্ধ জ্যেষ্ঠ ভ্রাতাটি পীড়িত। এখনই ডাক্তার আসবার কথা আছে। এরা দুই ভাই, নবীন ও গগন। গ্রামটি নৈহাটির কাছে চন্দ্রদেবপুর। এরা এখানকার মধ্যবিত্ত গৃহস্থ, কিন্তু শোনা যায় নাকি বৃদ্ধ নবীনের হাতে নগদ 1000 টাকা আছে। কেউ বলে এটা বাজে গুজব, কেউ বলে এটা সত্য কথা, কিন্তু কেউই সেই টাকা সচক্ষে দেখেনি। সে টাকা যে লোহার সিন্দুকটিতে আছে অথবা নেই, সেই সিন্দুকটি মাত্র দেখেছে। সেটি বৃদ্ধের শয়ন কক্ষে অবস্থিত। বৃদ্ধ সর্বদাই সেই ঘরে থেকে সিন্দুকটি আগলিয়ে রাখতেন। তার পুত্র নবকুমার পশ্চিমে চাকরি করে। সে অনেকবার পিতাকে নিজের কর্মস্থানে নিয়ে যাবার জন্য চেষ্টা করেছে, কিন্তু বৃদ্ধ কখনো যাননি। সকলেই বলে তিনি সিন্দুকটি ফেলে যেতে পারেন না। গগন চক্রবর্তী বসে নীরবে তামাক খাচ্ছিলেন। ক্রমে ডাক্তারবাবুর লণ্ঠনের আলো উঠানে পড়ল। ডাক্তারবাবু এসে বারান্দার নিচে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, চক্রবর্তী মশাই, খবর কি? চক্রবর্তী হুকাটি নামিয়ে বললেন, ডাক্তারবাবু, এসো এসো, খবর ভালো। এখনো বেহুঁশ রয়েছেন। বড্ড জ্বরটা রয়েছে কি না, কিন্তু নাড়ি বেশ চলছে এখনো। উঠে এসো, একবার দেখোই না। ডাক্তারবাবু উঠে আসলেন। চক্রবর্তী হুকাটি সযত্নে দেওয়ালে ঠেস দিয়ে রেখে দরজা খুলে রোগীর কক্ষে প্রবেশ করলেন। ডাক্তার তার পিছন পিছন প্রবেশ করলেন। পিলসুজের উপর একটি মাটির প্রদীপ ম্লানভাবে জ্বলছিল। একখানা লম্বা ও চওড়া তক্তপোষের ওপর মলিন শয্যায় শয়ন করে বৃদ্ধ রোগী নিদ্রা যাচ্ছিলেন। তার পদতলে বসে তার পুত্রবধূ সাবিত্রী পায়ে হাত বুলাচ্ছিল। এদের প্রবেশ করতে দেখে সাবিত্রী ঘোমটা টেনে দিল। গগন চক্রবর্তী প্রদীপটা একটু উজ্জ্বল করে দিলেন। ডাক্তার বৃদ্ধের নাড়ি পরীক্ষা করলেন, থার্মোমিটার দিয়ে উষ্ণতা নিলেন। পরীক্ষান্তে বললেন, এখনো খুব জ্বর। সে ফিবার মিক্সচারটা খাওয়ানো হচ্ছে? সাবিত্রী ঘোমটাবৃত মস্তক সঞ্চালন করে জানালো, হচ্ছে। ডাক্তার বললেন, আজ সারাদিন ওটাই দেওয়া হোক, ভোরের দিকে রিমিশন হওয়ার সম্ভাবনা। বলে ডাক্তারবাবু বাইরে আসলেন। গগনচন্দ্র তার সাথে দরজা অবধি গেলেন। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, নুরুকে খবর দিয়েছেন? না, দিইনি। কিছু ভাবনা নেই, দাদা ঠিক ভালো হয়ে উঠবেন। ওরকম তো হয়ই ওর মাঝে মাঝে। নবুকে খবর দিলেই এখনই খরচপত্র করে বাড়ি আসবে, তাই খবর দিইনি। ডাক্তারবাবু বললেন, গতিক বড় ভালো বোধ হচ্ছে না, কিন্তু আজ 5 দিন জ্বরটা ছাড়ল না। ভারী দুর্বল হয়ে পড়েছেন। জ্বর ছাড়বার সময়ে সামলাতে পারলে হয়। গগন বললেন, আরে না না, আমি এতকাল দেখছি কিচ্ছু ভয় নেই। দেখা যাক, অনেকটা বয়স হয়েছে কিনা, তাই ভয়। বলে ডাক্তারবাবু মৃদু মন্দ পদক্ষেপে প্রস্থান করলেন। ডাক্তারবাবুর কথাই সত্য হলো। ভোরবেলায় প্রাণ পাখি বৃদ্ধের দেহ পিঞ্জর ছেড়ে উড়ে গেল। মৃত্যুর পূর্বে 2-1 মিনিটের জন্য মাত্র তার চেতনা হয়েছিল। তখন তিনি শুধু বলেছিলেন, নবু, নবু, নবু এসেছে। বাড়িতে ক্রন্দনের রোল উঠলে পাড়ার লোক দুটি একটি করে এসে সমবেত হতে লাগলো। সকলেই বলল, তা বেশ গেছেন, খুব গেছেন। বয়স হয়েছিল, তোমাদের সব রেখে গেছেন। এ তো ওর সৌভাগ্য। তবে নবু কাছে থাকলেই ভালো হতো।
সৎকারের সমস্ত আয়োজন হতে থাকল। সেখানে সত্যচরণ নামের একটি যুবক দাঁড়িয়েছিল। সে নবকুমারের একজন বিশেষ বন্ধু। তার হাতটি ধরে গগনচন্দ্র বললেন, তুমি বাবা গিয়ে নবুকে একখানা টেলিগ্রাম করে দাও, আমার আর হাত পা চলছে না। সত্যচরণ বলল, আচ্ছা, আমি আপিসে যাবার সময় স্টেশন থেকে টেলিগ্রাম দেব এখন। সত্যচরণ কলকাতায় চাকরি করে, রোজ 9টার ট্রেনে আপিসে যায়। সে দিনটি শোকের মধ্যে কেটে গেল। সন্ধ্যা হলে সকলে দুগ্ধাদি পান করে সকালে সকালে শয়ন করল। গগনচন্দ্র বিপত্নিক, তিনি একা একা এক ঘরে শয়ন করেছিলেন। অনেক রাত্রি হল, গৃহের কুত্রপি আর কোনো সাড়া শব্দ নেই, কেবল গগনচন্দ্র তার শয্যায় এপাশ ওপাশ করছেন। শোকটা যেন এরই সর্বাপেক্ষা অধিক লেগেছে বুঝি। এটা শোক না আতঙ্ক? দুটি নিকট সম্পর্কীয় বৃদ্ধের মধ্যে একটি মরলে অপরটির মনে সহজেই একটা আতঙ্ক উপস্থিত হয়। তার মনে হয়, এইবার তো আমারই পালা আসলো। যাই হোক, ক্রমে রাত্রি গভীর হল। গগনচন্দ্র তখন ধীরে ধীরে শয্যা ত্যাগ করে উঠলেন। অন্ধকারে সন্তর্পণে নিজের ঘরের খিলটি খুলে নগ্নপদে বাইরে এসে দণ্ডায়মান হলেন। জমাট অন্ধকার, তার উপরে আকাশে মেঘ করেছে। মাঠের প্রান্তে একটা শৃগাল ডেকে উঠল। গগনচন্দ্র ক্ষণকাল নিস্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বড় ঘরের বারান্দার দিকে অগ্রসর হলেন। যে ঘরে গত রাত্রে বৃদ্ধের মৃত্যু হয়েছে সে ঘরটি আজ তালাবন্ধ। গগনচন্দ্র নিঃশব্দে তালাটা খুলে সেই অন্ধকার ঘরে প্রবেশ করলেন। ভয়ে তার বুকটা দূর করে উঠল। হায় ভাতৃস্নেহ, এত রাত্রে নিদ্রাহীন চক্ষে ভ্রাতা বুঝি ভ্রাতার মৃত্যুশয্যাটি একবার দেখবার জন্য ও অশ্রুপাত করার জন্য এসেছে। গগনচন্দ্র পূর্ববৎ সাবধানতার সঙ্গে ঘরের দুয়ারটি প্রথমে বন্ধ করে দিয়ে একটি দেশলাই জ্বাললেন। প্রদীপটি জেলে পূর্বকথিত লোহার সিন্দুকটির নিকট অগ্রসর হলেন। সিন্দুকটির উপর থেকে একটি ভাঙা কাঠের হাত বাক্স, একখানি ছিন্ন মহাভারত ও কয়েকটি খালি ওষুধের শিশি নামিয়ে সিন্দুকটি খুলে ফেললেন। কয়েকটি কাপড়ের পুটলি তা নামাবার পর নিচের দিক থেকে একটা পুরাতন লাল চেলি বাঁধা ছোট পুঁটুলি বার হলো। সেটি খুলে দেখলেন তার মধ্যে তারাবন্দি অনেক নোট রয়েছে। তা দেখবা মাত্রই সেই ক্ষীণা লোকে সেই মৃত্যু কক্ষে গগনচন্দ্রের মসীকৃষ্ণ মুখমণ্ডলে শুভ্র দন্তপংক্তির ছটা ক্ষণকালের জন্য উদ্ভাসিত হয়ে উঠল। তড়িৎ হস্তে অন্য পুটুলিগুলি যথাস্থানে পুনঃসন্নিবিষ্ট করে গগনচন্দ্র সিন্দুকটি বন্ধ করে ফেললেন। মহাভারত ও ভাঙা বাক্স ও ওষুধের শিশিগুলি তার উপরে পূর্ববৎ সাজিয়ে রাখলেন। প্রদীপ নিবিয়ে দুয়ারে তালা বন্ধ করে নিজের শয্যাগৃহে উপস্থিত হলেন। দুয়ারটি বন্ধ করে প্রদীপ জেলে গগনচন্দ্র শয্যার উপর উপবেশন করলেন। বালিশের নিচে তার চশমার খোলটি ছিল। চশমাটি চোখে লাগিয়ে নোটের তারাগুলি নিরীক্ষণ করতে লাগলেন। কেবল 10 টাকার নোট, একখানিও নম্বর ওয়ার্ডের নোট তাতে ছিল না। একটি তারা খুলে নোটগুলি সাবধানে গণনা করে দেখলেন 100 খানি আছে, 1000 টাকা। প্রত্যেকটি তারা খুলে একে একে গণনা করলেন, প্রত্যেকটিতেই 1000 করে টাকা আছে। এরূপ 10টি তারা ছিল, 10,000 টাকা। একবার গণনা করে তৃপ্তি হলো না। গগনচন্দ্র নোটগুলি বারবার গুনে গুনে দেখতে লাগলেন। এই রকম করতে করতে ভোর হয়ে পড়ল। তখন তিনি পুটুলি নিজের সিন্দুকে বন্ধ করে প্রদীপ নিবিয়ে ঘরের বাইরে আসলেন। 2-1টা কাক ডাকতে আরম্ভ করেছিল। অল্প অল্প আলো হয়েছে। গাড়ুটি হাতে করে বাড়ির বাইরে এসে আমবাগানের ভিতর দিয়ে গগনচন্দ্র পুষ্করিণীর তীরে এসে উপস্থিত হলেন। তখন কোথাও জনমানুষের দেখা নেই। প্রথমেই গগনচন্দ্র দাদার সিন্দুকের চাবিটি ছুঁড়ে পুষ্করিণীর মধ্যস্থানে নিক্ষেপ করলেন। তারপর হস্ত মুখ প্রস্খালন করে গাড়ুতে জল ভরে ধীরে ধীরে বাড়ি ফিরে আসলেন। এই দিন বেলা 9টার সময় প্রবাস থেকে সদ্য পিতৃহীন নবকুমার বাড়ি এসে পৌঁছালো। সে ইতিমধ্যে নিজের সাধারণ বেশ পরিত্যাগ করে
কাঁচা পড়েছে, নগ্নপদ করে এসেছে। নবকুমার বাড়ি পৌঁছবার সঙ্গে সঙ্গে আরেকবার ক্রন্দনধ্বনি উঠল। তা শুনে প্রতিবেশীরা এসে সান্ত্বনা দিতে লাগলো। সকলেই বলল, নবু, কেঁদো না বাবা, চুপ করো। বাপ মা কি কারোর চিরদিন থাকে? এই তো তোমার খুড়োমশাই রয়েছেন, ইনি এখন তোমার বাপ হলেন। চুপ করো বাবা। প্রতিবেশীরা গৃহ ত্যাগ করবার সময় পরস্পরের মধ্যে বলাবলি করতে লাগলো, আহা, গগন চক্রবর্তী বুড়োর চেহারাটা কিরকম হয়ে গেছে দেখেছ? একদিনে চোখ টোখ সব একেবারে বসে গেছে। একজন বলল, আহা, ভাইয়ের শোকটা বড্ড লেগেছে বামুনের। চোখ বসার আসল কারণ যে সারারাত্রি জাগরণ ও মনের অঙ্গনের শয়তানের তাণ্ডব নৃত্য, তা কেউই অনুমান করতে পারল না। যথা সময়ে নবকুমার কুড়া মহাশয়ের সঙ্গে বসে হবিষ্যান্ন ভোজন করল। ভোজনান্তে গগনচন্দ্র মাদুর পেতে বসে তামাক খেতে লাগল। নবকুমার তার কাছে বসেছিল। কুড়া মহাশয় বললেন, শ্রাদ্ধ শান্তির তো আয়োজন এই বেলা থেকে করতে হবে, টাকা কড়ি কিছু এনেছ? নবকুমার বলল, টাকা কড়ি আমি কোথায় পাবো? বাবার সিন্দুক থেকে কিছু বেরুতে পারে বোধহয়। তা দেখো যদি কিছু থাকে। চাবিটা? চাবি? চাবি কোথায় তা তো বলতে পারি নে, হয়তো বৌমাকে দিয়ে গেছেন, জিজ্ঞাসা করো দেখি। নবকুমার গিয়ে সাবিত্রীকে জিজ্ঞাসা করল। সাবিত্রী বলল, আমাকে তো দিয়ে যাননি, শেষ পর্যন্ত তার কোমরের ঘুনশিতে ছিল দেখেছি, খুড়ো মশাই হয়তো খুলে থাকলেও থাকতে পারেন। না, উনি তো বললেন চাবি কোথায় কিছুই জানেন না। নবকুমার ফিরে এসে খুড়া মহাশয়কে এই কথাই বলল। তিনি বললেন, তার কোমরে ছিল? তা তো লক্ষ্য করিনি, তবে হয়তো তার চিতায় উঠেছে। নবকুমার একটু বিরক্তির সঙ্গে বলল, ওটা আপনি লক্ষ্য করলেন না? খুড়া মহাশয় হুকা নামিয়ে কাঁদো কাঁদো স্বরে বললেন, আরে বাবা, সে সময় কি আমার চাবি টাবি সিন্দুক টাকা কড়ি ভাববার মতো মনের অবস্থা ছিল? সেসব তোমরা পারো। নবকুমার কিছুক্ষণ নীরব রইল। খুড়া মহাশয় ধূমপান করে যেতে লাগলেন। শেষে নবকুমার বলল, তবে এখন উপায়? উপায় আর কি, কামার ডাকিয়ে সিন্দুক খোলাতে হবে। কামার ডাকিয়ে সিন্দুক খোলানো হলো। তা থেকে কেবল গুটি 30 নগদ টাকা আর নবকুমারের পরলোকগতা জননীর খান কয়েক সোনা রূপার পুরাতন অলংকার বেরোলো। এ দেখে নবকুমারের তো মাথায় হাত দিয়ে বসে পড়ার অবস্থা। তারও বরাবর ধারণা ছিল যে তার পিতার সিন্ধুকে নগদ 10,000 টাকা আছে। তার মনে বিশ্বাস হলো খুড়া মহাশয় সেই টাকা সরিয়েছেন, অথচ তার সাক্ষী সাবুত কিছুই নাই। খোলা সিন্দুকের সম্মুখে নবকুমার বসে ভাবছিল। এমন সময় খুড়া মহাশয় এসে জিজ্ঞাসা করলেন, কিছু পেলে? সিন্দুক থেকে যা বেরিয়েছিল নবকুমার তাই দেখালো। পরে জিজ্ঞাসা করল, 10,000 টাকা ছিল যে কোথায় গেল? গগনচন্দ্র আশ্চর্য হয়ে বললেন, কত টাকা? 10,000। খুড়া মহাশয়ের মুখখানি বিবর্ণ হয়ে গেল। একটু কাষ্ঠ হাসি হেসে তিনি বললেন, 10,000 টাকা? পাগল, কোথা পাবেন তিনি? নবকুমার বলল, কেন, সকলেই তো বলতো এই সিন্ধুকে তার 10,000 টাকা আছে। সকলেই তো সব জানে। হ্যাঁ, সকলেই তো সব জানে। কেন, দাদা তো সর্বদাই বলতেন তার 1 পয়সাও নেই। তুমি পশ্চিম থেকে যা টাকা কড়ি পাঠাতে মাঝে মাঝে, তাই খরচপত্র করতেন, আর 2-5 টাকা জমিয়েছিলেন। হ্যাঁ, 10,000 টাকা, 10,000 টাকা কি সোজা কথা রে বাবা? নবকুমার আর কি করবে? নীরবে মনে মনে সন্দেহ ও রাগ হজম করে যথাসময়ে পিতৃশ্রাদ্ধ সম্পন্ন করল। অল্পদিন পরেই তার ছুটি ফুরাবে। ভগ্ন হৃদয় নিয়ে কর্মস্থানে ফিরে যেতে হবে। এতদিন তার পিতার সেবা শুশ্রূষার জন্য তার স্ত্রীকে বাড়িতে রেখেছিল। এবার সাবিত্রীকে সে পশ্চিমে নিয়ে গিয়ে নিজের কাছে রাখবে। স্ত্রীকে বলে গেল, পুজোর ছুটিতে আর বেশি বিলম্ব নেই। ইতিমধ্যে একটা বাসা ঠিক করে পুজোর সময় এসে তাকে নিয়ে যাবে। নবকুমার কলকাতায় আসলো।
পুরাতন গহনাগুলি বিক্রি করবে, কিছু কাপড় কিনবার প্রয়োজন আছে। সারাদিন বউবাজারে ও বড় বাজারে ঘুরে 250 টাকায় গহনাগুলি বিক্রি করলো। বড় বাজারের একটা কাপড়ের দোকানে বসে কিছু কাপড় খরিদ করলো। তারপর পকেট বুকে নোট ছিল। টাকা দেবার জন্য পকেট বুক বার করতে গিয়ে দেখে পকেট বুক নেই। গাঁট কাটায় কখন চুরি করেছে জানতে পারেনি। বিপদের পর বিপদ। সেই পকেট বুকে তার রিটার্ন টিকিটখানি পর্যন্ত ছিল, 250 টাকার নোট ছিল, খানকতক পুরাতন চিঠিপত্র ছিল। দোকানের কাপড় দোকানে রেখে নবকুমার বাসায় ফিরে আসলো। আজ পাঞ্জাব মেলে কর্মসংস্থানে ফিরবে ভেবেছিল। এমন টাকা নেই যে নতুন টিকিট কিনে ফিরে যায়। ভাবল পরদিন সত্যচরণ আসলে অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করে কিছু টাকা ধার নেবে। দুঃখে ম্রিয়মান হয়ে কোনো রকমে নবকুমার বাসায় রাত্রি যাপন করল। প্রভাতে তখনও নবকুমার শয্যা ত্যাগ করেনি। বাসার একটি মোটা বাবু একখানা সংবাদপত্র হাতে করে নিয়ে এসে বললেন, নবকুমার বাবু, দেখুন, ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন। কাল যে আপনার পকেট বুক চুরি হয়েছিল সেটা খুব মঙ্গল বলতে হবে। নবকুমার আশ্চর্য হয়ে বলল, কেন, ব্যাপার কি? স্থূল কলেবর যুবকটি সংবাদপত্র থেকে পাঠ করলেন। গতরাত্রে পাঞ্জাব মেল আসানসোলের নিকট পৌঁছালে একটি মালগাড়ির সঙ্গে ভীষণ কলিশন হয়ে যায়। 2-3খানি যাত্রী গাড়ি চূর্ণ হয়ে গিয়েছে। ড্রাইভার অত্যন্ত আহত হয়ে হাসপাতালে আছে। যাত্রীগণের মধ্যে 6 জন মৃত ও 22 জন সাংঘাতিক রকমের আহত। মৃতের তালিকার মধ্যে নবকুমার চক্রবর্তীর নামও পাওয়া গেল। স্থূলবাবুটি বললেন, কিরকম, আপনিও মরেছেন নাকি? নবকুমার বলল, বোধহয় আমার নামে অন্য কেউ। যুবকটি হেসে বললেন, আপনি নবকুমারের ভূত নন তো? কি জানি মশাই, বিশ্বাস নেই, বলে বাবুটি চলে গেলেন। এই কথা শুনে নবকুমারের মস্তিষ্কে 2-1টা কথার উদয় হলো। সে সকাল সকাল আহার সেরে সত্যচরণের কাছ থেকে টাকা ধার নিয়ে আসানসোলে চলে গেল। সেখানে গিয়ে পুলিশ অফিসের সন্ধান নিল। জিজ্ঞাসা করলো, নবকুমার চক্রবর্তী বলে যে মরেছে, আপনারা তার নাম জানলেন কি করে? দারোগা বলল, তার পকেট থেকে এই পকেট বুকটি বেরিয়েছে। নবকুমার দেখল তারই পকেট বুক, তাতে তার নোট, চিঠি, রিটার্ন টিকিট সবই রয়েছে। যা মনে করেছিল তাই। সেই গাঁট কাটাই তবে মারা পড়েছে। পাপে এইরকম হাতে হাতে প্রতিফল আজকাল প্রায় দেখাই যায় না। দারোগা জিজ্ঞাসা করলো, আপনি কে? আমি নবকুমার বাবুর একজন বন্ধু। লাশের কি হবে? অ্যাক্সিডেন্টের পর আমরা খবরের কাগজে টেলিগ্রাফ করেছি, লাশের আত্মীয়রা এসে একে কেউ জ্বালাবার বন্দোবস্ত করে তো করবে, নইলে আমরা পুঁতে ফেলব। নবকুমার একবার ভাবল, পুঁতেই ফেলুক। তার মাথায় এই সময় একটা মতলব পাকা হয়ে আসছিল। ভাবল, যদি খবর পেয়ে খুড়া মহাশয় আসেন তবে তো লাশ দেখেই জানতে পারবেন যে আমি নই। দারোগার কাছ থেকে লাশ জ্বালাবার অনুমতি চাইল। দারোগা বলল, আরে এ টাকা করি, লাশের ওয়ারিশান কে? লাশের এক স্ত্রী আছে, খুড়া আছে, স্ত্রী ওয়ারিশ। খুড়াকে খবর দিলে এসে টাকা নিয়ে যাবে। দারোগা খুড়ার ঠিকানা নোট করে নিল। লাশ জ্বালিয়ে নবকুমার কলকাতায় ফিরে আসলো। স্থূলবাবুটি জিজ্ঞাসা করলেন, কি মশাই, খবর কি? নবকুমার গম্ভীরভাবে বলল, গিয়ে দেখলাম আমি নই, আরেকজন মরেছে বটে। বাবুটি বললেন, তবু ভালো। পরদিন সত্যচরণের অফিসে গিয়ে নবকুমার তার সঙ্গে দেখা করল। শুনল, যদিও পল্লীগ্রামে দৈনিক কাগজ যায় না, তবুও লোক মুখে বাড়ির লোক তার মৃত্যু সংবাদ পেয়েছে। সত্যচরণের সঙ্গে অনেকক্ষণ গোপন পরামর্শ করে নবকুমার বাসায় ফিরে আসলো। সন্ধ্যার সময় গগনচন্দ্র বৈঠকখানায় বসে তামাক খাচ্ছিলেন। পাড়ার 2-4 জন বৃদ্ধ বসে আছেন। গতকাল নবকুমারের শ্রাদ্ধ হয়ে গিয়েছে। বৃদ্ধের যেমন ঘটা করে শ্রাদ্ধ হয়, যুবকের শ্রাদ্ধ সেরকম হয় না। গগনচন্দ্র আসানসোল থেকে নবকুমারের যে 250 টাকার নোট এনেছিল, তার মধ্যে থেকে কেবল 50টি টাকা খরচ করে শ্রাদ্ধ করেছেন। বাকি 200 টাকা নবকুমারের বিধবাকে দিয়েছেন। সাবিত্রী যখন সধবা ছিল তখন সর্বত্র তার একটা সুনাম ছিল। সম্প্রতি তাতে অত্যন্ত আঘাত লেগেছে। যেদিন স্বামীর মৃত্যু সংবাদ আসে সেই দিন মাত্র সে অত্যন্ত
অত্যন্ত কাঁদাকাটি করেছিল। রাত্রে সত্যচরণের স্ত্রী এসে তাকে অনেক সান্ত্বনা দিল। পরদিন থেকে সে মুখখানি বিমর্ষ করে থাকে বটে, কিন্তু সদ্য বিধবার যেরূপ হওয়া উচিত তার কিছুই দেখা যায় না। প্রায় রোজই দুপুরে সত্যচরণের স্ত্রীর কাছে যায়। এ অবস্থায় এরকম করে পাড়া বেড়ানো কি তার উচিত? এই রকম অস্বাভাবিক বাল্য বিধবা হিন্দু গৃহে দেখা যায় না। সমবেত বৃদ্ধগণের মধ্যে হুকাটি নিয়মিত রূপে পরিক্রমণ করতে লাগলো। এ সভাটি অদ্য প্রায় নীরব। কেবল মাঝে মাঝে কেউ কেউ বলে উঠছিলেন, সংসার অনিত্য, সকলই মায়া। কেউ বলছিলেন, আহা, নবকুমার বড় ভালো ছেলে ছিল, আজকালকার দিনেও এরকম প্রায় দেখা যায় না। একটু পরে বাইরে দ্রুত পদশব্দ শোনা গেল। মুহূর্ত পরে বাড়ির চাকর চিনিবাস হাঁপাতে হাঁপাতে গলদঘর্ম হয়ে দুই চোখ কপালে তুলে বৈঠকখানার ভেতরে প্রবেশ করল। হাঁপাতে হাঁপাতে শুধু দুইবার বলল, কর্তা, কর্তা। তার মুখে আর কোনো বাক্য নিঃসরণ হলো না। লোকটা সেইখানেই মূর্ছিত হয়ে পড়ল। সকলেই অত্যন্ত বিস্মিত ভীত হয়ে প্রচলিত উপায় তার মুখে জল দিয়ে তাকে পাখা করে ক্রমে তার চেতনা সম্পাদন করলেন। ক্রমে লোকটা সুস্থ হতে লাগলো। সকলে তখন তাকে জিজ্ঞাসা করলেন, কি রে চিনিবাস, অমন করলি কেন? চিনিবাস তখন ভয়ে শিহরিত হয়ে বলল, রাম রাম রাম, ভূত গো কর্তা, ভূত। এর মধ্যে যে বৃদ্ধ বাল্যকালে কিঞ্চিত ইংরেজি পড়েছিলেন, তিনি বললেন, দূর বেটা চাষা, ভূত কি? ভূত আছে নাকি? চিনিবাস চোখ কপালে তুলে বলল, ভূত নাই, ওই পুকুর ধারে বাঁশতলায় দেখো গা ঠাকুর। অনেক প্রশ্নাদির পরে ক্রমে ক্রমে চিনিবাস বলল, কিছুক্ষণ পূর্বে সে যখন পুকুরে বাসন মেজে ফিরছিল, তখন সেই পুকুরের ঈশান কোণে বাঁশ ঝাড়ের তলায় অন্ধকারে দেখল আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা কি একটা বেড়াচ্ছে। নিকটবর্তী হওয়া মাত্রই পদার্থটা কাছে আসলো, ঠিক নবকুমারের মতো চেহারা, আর বলল, ওরে চিনে, একবার খুঁড়ো মশাইকে ডেকে দিতে পারিস? তা শুনবা মাত্রই চিনিবাস সমস্ত বাসন ও পাথরবাটি সেখানে আছড়িয়ে ফেলে পালিয়ে এসেছে। এই শুনে খুঁড়ো মশাই রাম নাম উচ্চারণ করতে লাগলেন। বললেন, ঠিক দেখেছিস তো? ঠিক না তো কি বেঠিক দেখেছি কর্তা? ওরে বাবারে, আর আমি সন্ধেবেলায় বাসন মাজতে যাব না। পূর্বোক্ত নাস্তিক প্রকৃতির বৃদ্ধটি বললেন, চক্রবর্তী মশাই, ওই কথা আপনি বিশ্বাস করছেন? বেটা অসাবধানে বাসনগুলো ভেঙে ফেলেছে, তাই এসে ওই কথাটা ওজর করছে। কিন্তু বক্তার হৃদয়ের ভিতরটা গোপনে দূর দূর করতে লাগলো। সে সন্ধ্যা তো কাটল। তারপর ৩-৪ দিন ধরে পাড়ার ভদ্রলোকেরা এসে গগন চক্রবর্তীর কাছে সংবাদ দিলেন, কেউ দিঘির ধারে, কেউ ভাঙা শিব মন্দিরের কাছে, কেউ বা অন্য কোথাও নবকুমারকে দেখেছেন। পূর্বোক্ত নাস্তিক বৃদ্ধটিকে আর সন্ধ্যার পর বেরোতে দেখা যায় না। অন্যান্য বৃদ্ধরা গগন চক্রবর্তীর বৈঠকখানায় এসে বলতে লাগলেন, শাস্ত্র তো মিথ্যে হবার কথা নয়, অপঘাত মৃত্যুটা হলো কি না, ওরকম তো হবারই কথা। বছরটা পুরুক, গঙ্গায় গিয়ে প্রেত শিলায় একটা পিণ্ডি দিয়ে দাও, উদ্ধার হয়ে যাবেন। একদিন সন্ধ্যার পর খুড়া মহাশয় পুষ্করিণীর তীর থেকে মুখ ধুয়ে জল ভরা গাড়ুটি হাতে করে আমবাগানের ভিতর দিয়ে ফিরছিলেন। সহসা এক শ্বেত বস্ত্র পরিহিত মূর্তি তার সম্মুখে এসে দাঁড়ালো। তার মুখটি ছাড়া সমস্ত গাত্র বস্ত্রে আবৃত ছিল। আত্মপ্রকাশ করবা মাত্র সে বলল, খুড়ো মশাই, সে 10,000 টাকা। আর শোনবার পূর্বে খুড়ো মহাশয় সেইখানে গাড়ু আছড়িয়ে ফেলে রাম রাম শব্দ করতে করতে ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়ে পালালেন। পরদিন অমাবস্যা। সন্ধ্যার পর খুড়া মহাশয় আর বাড়ির বাইরে বের হলেন না। রাত্রি 9টার সময় আহার করে শয়ন করলেন। যখন তিনি গভীর নিদ্রায় মগ্ন, রাত্রি আন্দাজ 12টার সময় গায়ে কার অতি শীতল হস্তস্পর্শে খুড়া মহাশয়ের নিদ্রাভঙ্গ হয়ে গেল। খুড়া মহাশয় চমকে ঘুমের ঘোরে বললেন, কে কে ও? অন্ধকারের মধ্যে থেকে শব্দ হলো, আমি নবকুমার।
শুনবা মাত্রই খুড়া মহাশয়ের ঘুমের ঘোর চট করে ছেড়ে গেল। ভূত বলল, সে 10,000 টাকা আমার বউকে যতদিন না দিচ্ছ ততদিন রোজ আসবো তাগাদা করতে, রোজ আসবো, রোজ আসবো, রোজ আসবো বলে নবকুমার চুপ করল। খুড়া মহাশয়ের তখন নিঃশ্বাস ঘন ঘন বইতে লাগলো। ক্রমে তার দাঁত ঠকঠক করে মূর্ছা উপস্থিত হলো। নবকুমার তখন মেঝের ওপর বরফ বাঁধা পুটলিটি তুলে নিয়ে খোলা জানালার কাছে গিয়ে একটা গড়াদ সরিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে কিছু দূরে সত্যচরণ অপেক্ষা করছিল। পরদিন সন্ধ্যাবেলা সত্যচরণ অফিস থেকে ফিরে এসে তারই গৃহে লুক্কায়িত নবকুমারকে সংবাদ দিল, খুড়া মহাশয় তার সঙ্গে একই ট্রেনে কলকাতায় গিয়েছিলেন। সাবিত্রীর নামে 10,000 টাকার কোম্পানির কাগজ কিনে এনেছেন। সত্যচরণ জিজ্ঞাসা করেছিল, এ টাকা কোথা থেকে এলো? গগনচন্দ্র বলেছিলেন, টাকাটা ছিল আমার দাদার। সকলে যে বলতো তার 10,000 টাকা আছে, তা দেখছি মিথ্যে কথা নয়, কিন্তু তার লোহার সিন্দুক থেকে বেরোয়নি। কালকে রাত্রে হঠাৎ তার পুরনো টিনের বাক্স খুলে দেখি এক টুকরো লাল চেলিতে মোড়া 10,000 টাকার নোট। দেখে আমার হরিষে বিষাদ উপস্থিত হলো আর কি। আহা, আজ যদি নবু বেঁচে থাকতো, পিতৃধন, যা হোক বিধবাটার উপায় হলো। এরপর নবকুমার কলকাতায় গিয়ে খুড়া মহাশয়কে একটা চিঠি লিখল সে শুনে খুব দুঃখিত হয়েছে যে তার মৃত্যুর একটা গুজব উঠেছে এবং শ্রাদ্ধ শান্তিও হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবিক সে বেঁচে আছে এবং একটু কার্য উপলক্ষে স্থানান্তরে গিয়েছিল। অমুক তারিখে সে বাড়িতে আসবে এবং একদিন থেকে স্ত্রীকে নিয়ে পশ্চিমে যাত্রা করবে। নবকুমার বাড়িতে এসে শুনল খুড়া মহাশয় কি একটা জরুরি কার্য উপলক্ষে গ্রামান্তরে গিয়েছেন। স্ত্রীকে নিয়ে সে পশ্চিমে চলে গেল।